নমস্কার, আমি শিখা মুখার্জি। শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি মূলত স্বনামধন্য সাহিত্যিকদের লেখা বাংলা ছোট গল্প পাঠ করে থাকি। অবশ্য কিছু আমার লেখা গল্প আমি পাঠ করেছি এবং ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা ভ্রমণ কাহিনীও আমি পাঠ করেছি। সেই ভ্রমণ কাহিনী কয়েকটা পর্বে বিভক্ত। বন্ধুরা, আপনারা পুরো গল্পটা শুনুন, কারণ অনেকগুলো গল্প পড়ার পর আমি তা থেকে একটা গল্প নির্বাচন করে আপনাদের শোনাই। কাজেই আমার নির্বাচনের ওপর আপনারা একটু আস্থা কিন্তু রাখতে পারেন। আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা গল্প পড়ব। গল্পের নাম মারণ বাতাস। বুঝতেই পারছেন এইটা কিসের ওপর গল্প, শুনতে থাকুন। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢুঁ মেরে যায় মিতিন। ডিসিডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প সল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুশি হন, খুব মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনেরও মন্দ কাটে না, শিক্ষালাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতে ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন, আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? মিতিন ভুরু কোঁচকাল। ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধের দোপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসল। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজ পড়েছিলেন, আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করছে। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের ওপর পেপার ওয়েটটাকে এক পাক ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টেমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসের মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। মিতিন একটু ঠাট্টা করার লোভ সামলাতে পারল না, হাসতে হাসতে বলল, তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন, গেস করুন তো কে? আমি কি করে বলবো, কেসটার আমি কি বা জানি। মিতিন চুল দোলালো। হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসলেন। বুঝলেন না তো, ম্যারিড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? মিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান, কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল? হ্যাঁ, তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে, একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কিরকম? এয়ার এম্বলিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ও নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যই তো চাপটা নিয়েছিল, তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল, দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল গল্প, একেবারে 2 2 4। কিরকম কিরকম? কৌতূহল হচ্ছে তো? কিউরিওসিটি, দাই নেম ইজ ওম্যান। আচ্ছা বলুনই না। বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গেছিলাম,
আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, দেখুন কোথাও কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলো। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া, টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোড়েন মাঝে মাঝে, তাতে গল্প আরও জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশাবুত করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপে রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাংঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সে পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 4 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকে ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময় চিত্রলেখা একটা চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখন বউ একটা ভালো কাজ পেয়ে গেল, কটা স্বামী ব্যয় অবস্থা খুশি মনে মেনে নিতে পারে। ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরও খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এক কাঁড়ি স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুরবাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপার সই করানোর জন্য। 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা গুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যাল্প ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে ওই স্ক্যাল্প ভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউই দিয়ে দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যাল্প ভেন সেটেই একটা 50 সিসির সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ।
ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটা মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটাকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক বলছেন কি? আমি তো ইয়া বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। কি আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখদর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রাইগার মর্টিস সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবু মৃত্যুর টাইম লিখে দিয়েছেন রাত 9টা। অনিশ্চয় কফি শেষ করে পেয়ালা পিরিচ টেবিলে রাখলেন। ড্রয়ার থেকে সিগারেটের পাউচ বার করেছেন। হাতের চেটোয় তামাক পিষতে পিষতে বললেন, ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দুধ দাঁড়িয়ে পালিয়েছেন চিত্রলেখা। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তখন আর ছিল না। বোঝেনি তো খুনি একটা না একটা ভুল করেই। তবু? কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওটাই তো খেলা, ওই জন্যই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বাললেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ ছুতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালা পাবেই। ডিভোর্সের ওর দরকার নেই কিছু। বর টেসে গেলে আর বরের ন্যাচারাল ওয়ারিস হিসেবে তার ভাগের সম্পত্তির প্রতিটা পাই পয়সা হাতে চলে আসবে। আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান! চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? তবে আর বলছি কি, লটঘর চালাচ্ছিল তো গুণময়ী, নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সৌম্যরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যাঞ্জার। এমন একটা মতলব ভাঁজলো যাতে ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সবই ঠিকঠাক ছিল। আলমারি থেকে গয়নাগাঁটিগুলো পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা, 1 সেকেন্ড। সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়ে দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসি সিরিঞ্জ হলেই হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জটা তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌম্যরূপে যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইলস টিউব? হ্যাঁ হ্যাঁ, ওইসব স্যুপ টুপ 50 সিসি সিরিঞ্জটায় ভরে ভায়া রাইলস টিউব ফিট দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এম্বলিজম করা যায় না। ফিজিওলজি স্টুডেন্ট তো। মিতিন একটুক্ষণ চুপ করে থেকে ফের জিজ্ঞেস করলো, একটা কথা, মেয়েটা কদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল, তাই শ্বশুরবাড়ি থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে গিয়েছিল, যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকতো না। অনিশ্চয় হুসহুস করে দুটো টান দিয়ে সিগারেট গুঁজলেন অ্যাস্ট্রেতে। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে।
ডাজন্ট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেননি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। হুম। আর সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধেবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠক ঠক কাঁপছিল। জোর শক পেয়েছে আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে কথা। সৌম্যরূপের মার এখন কি অবস্থা? পাথর, এক্কেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলে গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছুটোছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাপ মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব? ওহ, সে মেয়ে যে কি ঠ্যাঁটা! মুখে একদম কুলু পেটে বসে আছে। শুধু একটাই বলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে, আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে 2 সিসি কম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম, সৌম্যরই রিকোয়েস্টে। তার বেশি আর আমি কিছু জানি না। মিতিন কি যেন একটা চিন্তা করলো একটু। ঘড়িও দেখলো একবার। পার্থ আজ চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বোমবোমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশ কাস্টডি মানে তো মেয়েটা এখন এখানেই আছে, এই লালবাজারেই। অনিশ্চয় হাত উল্টালো। আর কোথায় যাবে? তিনি এখন লক আপ আলো করে আছেন। একটু দেখা যায় মেয়েটাকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান? অনিশ্চয় তো হো হো হেসে উঠলেন। আরে ম্যাডাম, গল্প উপন্যাস আপনাদের, পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্সথ সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে গেছে। মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে দেখুন, যাচাই করে কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15-র মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্তে স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা। রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুল টুল উস্কো খুস্কো। চিত্রলেখার ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোঁচ। মাত্র কয়েক ঘন্টাতে 2 গালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞেস করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন, কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালোই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো, জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার। চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠা পড়া করছে কণ্ঠনালী। আবার চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো। আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরো নরম করল, কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার কিছু বলার নেই।
আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না, যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপে সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ, কে বিশ্বাস করবে? চিত্রলেখার নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথায় সই করে দিয়েছিল, নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবারে বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি, তাই ওটাই হাতের কাছে ছিল। সৌম্যই বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। এর এক কথা। ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়। তুমি মারোনি তো কে মেরেছে? কে? ভূত? তীব্র দৃষ্টি এনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা, তারপর মাথা হেঁট করে বসে আছে। মিতিন একটু সময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন এক গ্রানাইটের দেওয়াল। প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরও দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঠ্যাঁটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে তা নয়, দেখে নেবেন আমি ওকে ফাঁসিতে লটকাবো। মিতিন গুম হয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিসিয়ালি? এখনো সংশয়? হুম, কৌতূহল। মিতিন বায়নার সুরে বলল, প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনকে ডিস্টার্ব না করে আপনি যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না, দু একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউয়ের ঠিকানা, বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালই ভালো। আকাশলীনা বাড়িখানা বিশাল, 8 তলা। প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট। দুটো লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সেনচক্ষু মেলে বসে আছে সিকিউরিটি, তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়, কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতিটি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন, কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের একটা নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা, দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটা কায়দা করে জিজ্ঞেস করল, ইয়েস। মিতিন সপ্রতিভ গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হলো। আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের মুখ চোখ পলকে বদলে গেছে। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আরও তো কিছু ইনফরমেশন দরকার।
আশা করি আপনারা সহযোগিতা করবেন। ও শিওর। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেওয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারিদিক থেকে ঠিকরে পড়ছে। এ বাড়ির সম্পত্তির লোভে এক একটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই, তবে গায়ের রং ক্যাটকেটে সাদা। চোখ মুখ কেমন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টিশূন্য। দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো। না, বলুন। মহিলা উল্টো দিকে সোফায় বসলেন। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। নো প্রবলেম, আমি ভেতরে যাচ্ছি। অভিরূপ যেতে গিয়েও থমকালো। আপনার জন্য কি শরবত পাঠিয়ে দেব? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করল মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না। মহিলার স্বর ভেজা ভেজা। আমি কিছুই ভাবতে পারছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল বলবো না, আমার ছেলেকে যে অত কষ্ট দিয়েছে তাকে কি করে আমি। বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন? ওদের তো মোটামুটি মিলমিশি হয়েছিল। আমি তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটাও তো আপনার পছন্দ ছিল না? আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনি বলুন। মহিলা আঁচলের খুঁটে চোখ মুছলেন। সমু বড় ভালোবাসার কাঙাল ছিল, একটু বউয়ের সঙ্গ চাইতো, বউকে সবসময় কাছে চাইতো, অথচ মেয়েটা কি নিষ্ঠুর ভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে। বছর 35-এর এক কালোকুলো বউ। মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বউটা, তারপর ট্রে নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞাসা করল, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে সন্ধ্যায় যায়। একাই সব করে? আরেকজন আছে, গোপালনগরের দিক থেকে আসে, কাচাকুচি করে, ঘরদোর মোছে, তবে রান্না বান্না এসব সুবালাই করে। হ্যাঁ, যা বলছিলাম। মিতিন আবার প্রসঙ্গে ফিরল। আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই বলতে পারেন। তা সে কতদিন হবে? ধরুন প্রায় 3-3.5 বছর। চিত্রলেখা তো এ বাড়ি ছেড়েছে মাত্র 8-9 মাস আগে। একদিন তাহলে সে এখানে পড়েছিল কেন? আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে, তবে এ বাড়ি ছেড়ে যাওয়ার তখন সাহস পায়নি। আচার আচরণও লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাওয়ার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায়। 2 মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না, আলাদা শুতো, নিজের খেয়াল খুশি নিয়ে থাকতো। আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরছে। আপনি বউকে বোঝাননি? দেখুন, মেয়েদের মন বারমুখ হয়ে গেলে সে তখন একটা অন্য জগতে চলে যায়। শাশুড়িকে সে তখন কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার বলেছিলেন। হ্যাঁ, নিজের মান সম্মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে,
আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছে জানতেন? অভির মুখে শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? সময় করতো। আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মার চোখে জলের আভাস নেই। স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চ স্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকে ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? ঘড়ি তো দেখিনি, তবে হবে 8:20-25। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়। ডক্টর পাঁজে তো তাই বলেছেন। তখন আপনি পাশের ফ্ল্যাটে? হ্যাঁ, রানী দিদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদির ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজেছিল, আমার মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30টার কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসতো। লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। মহিলার গলা সহসা দুলে গেল। আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ। দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখন ঘুমোচ্ছে। আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ও মেয়ের হায়া সরম কিছু ছিল না, সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা। মিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো। সুদৃশ্য কাঠের শোকেসের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবিটার দিকে চোখ রেখেই মিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ ওই প্রশ্নটা আমাকে করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে। সরি। মিতিন সামান্য অপ্রস্তুত বোধ করল। একটুক্ষণ ভেবে নিয়ে বলল, তা ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যাল্প ভেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কি হতো, সমু তো তখন আর নেই। পরে 10:30টায় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন? মহিলা মাথা নাড়লেন। বড় একটা সাহসও ফেললেন যেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন, না না, ভেজিটেবল স্টু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমূহ আবার হজম করতে পারত না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেডরিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা পছন্দ করতো না। এমনি সময় তাহলে কে করতো সব? আমি। আপনি? আমি ছাড়া কে করবে? আর কে ছিল সমুর? ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সে সময় পেল কোথায়? তবে এই ফ্ল্যাট, গাড়ি বাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে সল্টলেকে। ব্যাংকের অ্যাকাউন্টে জয়েন্ট ছিল, এখন আমি হ্যান্ডেল করি। ওয়ান মোর কোয়েশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কি কোনো এলআইসি ছিল? ছিল একটা, 1,02,000 টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটা ও চাকরি পেয়েই করেছিল বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি। হয়তো বউয়ের নামেই ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই। মিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীর পায়ে উঠে গেল মহিলা।
ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরূপ। হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? মিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে এখনই ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হয়, প্রেস এসে যা জ্বালাচ্ছে। অভিরূপ মুখ বেঁকালো। বলুন, কি জানতে চান? বাহ, বেশ স্মার্ট তো। মিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুঁচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? 9টা ফটাতেই ছিল, স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, 10টা 11টার আগে শুরু হয় না, ঠিক বলেছি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30টায়। মিতিন অন্ধকারে ঢিল ছুঁড়ল একটা। 9টা থেকে 10:30টায় আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখ সাদা হয়ে গেল। তোতলাতে শুরু করেছে। কে বলল? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল। কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? পল্লবী সেন। আমি রাত 9টা অবধি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন। তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নাম্বার সব দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? অভিরূপের গলা করুণ হয়ে গেছে। আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়, দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা। কিন্তু কেন মারব? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো যে কোনো দিন হার্ট ফেল করে মারা যেত। আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান। মোরোভার পৈতৃক সম্পত্তিরও আর কোনো ভাগিদার থাকে না। এ কি বলছেন? আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি না। আমি কারোর কোনো সাথে পাচে থাকি না। দাদার কথা ভাবলে আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিমশীতল। তিনি অ্যারেস্ট হওয়ার আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। কেন খুশি কেন হব? প্রথমত, আপনি ঝুট ঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হেঁচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন। তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ। মাথার উপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার। তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, বৌদি দাদাকে মেরেছে, এটা এখনো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন। আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। এই সময় বলা উচিত নয়, তাও বলছি। আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ, অশ্রাব্য গালাগালি। বৌদির মতো ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রুগী ঘাঁটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক থেকে দাদাও ঠিক। একটা টকবগে ইয়াং ছেলে যদি হঠাৎ পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আমি অমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন, তত যেন অপগণ্ড নয়। ঘটে বেশ যুক্তিবুদ্ধি আছে ছোকরার। মিতিন ট্যারচা চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এ কথা তো বলিনি।
হয়তো বৌদি, সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো। হয়তো দাদা এমন কিছু করেছিল। বৌদি উত্তেজনার মাথায়। অভিরূপ ঢোক গিলল। আমি বলছিলাম বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির ওপর বেশ উইকনেস আছে বলে মনে হচ্ছে। না, আমি নিউট্রাল। আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি, দোষও দেখি না কিছু। আফটার অল তারও তো একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরো আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার উপর বেশ শ্রদ্ধাই জাগছে। মিতিন চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদা অন্তঃপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে মুখে কিচ্ছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। পুরো এপিসোডটাই বড় স্যাড। মিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদির? ঠিক উল্টো দরজাটাই। আপনি কি এখন ওখানেও যাবেন নাকি? এই মিনিট 5-7, অল্প 2-4টে কথা আছে আর কি। তার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি। মাঝি কি করে ওর সাথে কমিউনিকেট করে? চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। মিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই এক স্যাঙাত, এক আতকালা ঝি, অন্নদা মাসি। হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরূপ। বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের কম্পাউন্ডটা, গোটাটা ওদের জমি ছিল। বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে, কেউ কানাডায়, বড় বড় নাতি নাতনি আছে। মিতিন বিনা মন্তব্যে শুনছিল। দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ির ফ্ল্যাটে ঢুকে মিতিন ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো এক মিনি রাজপুরী। দেওয়ালে ইয়া বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লায় ঝাড় লণ্ঠন, আস্ত বাঘ আছে একখানা পেতলের, তবে সবেতে বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ির ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আধশোয়া হয়ে আছেন বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, স্বর্ণের দড়ির মতো চুল, টকটকে রং বাদামি মেরে গেছে, চোখের মণি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা, পুলিশের লোক এসেছে। রানী খড়খড় করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাছা? সেদিনও এসে এক গাদা জেরা করে গেলে, আজ আবার এসো? মিতিন বলল, আজ জেরা নয়, আপনার সঙ্গে আজ গল্প করতে এসেছি। অমা, এ যে মেয়ে পুলিশ, কালে কালে কত কি হলো। পিঠে পুলির ন্যাজ গজালো, মেয়ে ছিল প্যাদা হয়েছে। তা বাচ্চা, সমু মরল বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মা আপনার বন্ধু না? আপনার কথা বলছো? আহা, বড় দুঃখী মেয়ে ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আতান্তরী না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়। আমার ছেলেরা থেকেও নেই। অপনার ছেলেটা বেঁচে মরেছিল। দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জড়ুতুম। বিধাতার কি লীলা, সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে মাগি ধরা পড়েছে, ভগবান মাথার ওপর আছে না। মেল ট্রেনের মতো কথা বলে চলেছেন রানী। হঠাৎ দেওয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল, বিচিত্র এক সুর, বিদেশি। থামতেই ঢং 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 12টা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল নিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে, আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপে যায়।
রানী মাড়ি বিছিয়ে হাসলেন। তবে মজাও আছে, ঘর অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎসু চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার। ফটো সেল? আজকাল অবশ্য এ ঘড়ি কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে, আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন, আমি তো এই ঘন্টার ভয়ে আলোই জ্বালি না। দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই, ব্যাস। সন্ধে হলেই নিশ্চিন্তে। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কিবা দিন কিবা রাত্রির। বটেই তো। মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল। বলল, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন 9টা বাজলো। বেজেছিল তো, অপর্ণা বলল 9টা বেজে গেছে। এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই, বউটা হয়তো এতক্ষণে বিদে নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেলেন? না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? তারাও একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ কুঁচকে গেল। পরক্ষণেই উদ্ভাসিত, মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগেই এসেছিল। কান্নাকাটি করছিল খুব। আমি কত মাথায় হাত বোলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরই তো ঘরে চলে গেল। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের নামে খুব নিন্দে করতেন? নিন্দেও কারুই করতো না বাছা, দুস্ত নিজের কপালকে। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু, বড় বিদ্যের দেমাগ ছিল মাগিরা, আমার সঙ্গে ব্যাকা সুরে কথা বলতো। যা এখন জেলের লপসি খা। কিছু না বলতেই অন্নদা 1 কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামলো, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে। চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সেঁধিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে, আবছা মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলসানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন। তারপরই উল্টো মুখে দৌড়াচ্ছে সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকল। মিনিট 10-এর মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলাম তো দরকার হলে আবার আসতে পারি। বলুন কি দরকার? আপনার মাকেও ডাকুন, একসঙ্গেই দুজনকে বলবো। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছেন ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাঠে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সৌম্যরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? অভিরূপ চেঁচিয়ে উঠল, কি বলছেন আপনি জানেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে। অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বলি, দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি। ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, আবার ফিরে এলেন।
স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, পর্দার এপার থেকে নিঃসাড়ে শুনছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 50 সিসির সিরিঞ্জটা দিয়েই সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ, শুধু ব্যাধির যন্ত্রণা নয়, মনের ব্যথাতেও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে। সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী, এয়ার এম্বলিজম কিভাবে করতে হয় ওর জানা আছে। বুকে পাথর চিপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরোধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসেব বলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন। ঠিক 10টা বাজার পর ঘন্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4 কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। 9ম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে আলো অফ। 10ম ঘন্টা আর বাজল না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘন্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তখন প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পর পর ঘটতে লাগলো। একে তিনি মা, তার উপর 9টার অ্যালিবাই তার করাই আছে, তাই তিনি আগাগোড়াই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থেকে গেলেন। কিন্তু একটা কথা মাথায় আসেনি। অন্নদাকে কায়দায় করে তিনি হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার প্রায় 1 ঘন্টা পর ফ্ল্যাট বাড়ি ছেড়েছে, এ তথ্য সিকিউরিটির কাছে সহজেই উদ্ধার করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও চলে যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে, দুটো তো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্ন, তিনি ছেলেকে ভেজিটেবল স্টু দিচ্ছিলেন না চিকেন স্টু তাও ঠিক মাথায় রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবার দেননি। তার আগেই মিতিন একটু থামলো। একটানা কথা বলে হাঁপিয়ে গেছে, দম নিল খানিক, তারপর বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে। বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্য করেছি। দগ্ধে দগ্ধে মরার হাত থেকে ওকে মুক্তি দিয়েছি আমি। যে ওকে এত কষ্ট দিয়েছি তাকেই বা আমি ছাড়বো কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় ডুকরে ডুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠেছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে। পুত্র স্নেহ এত তীব্র হয়? মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না না, তা হয় না, চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। বন্ধুরা, গল্পটা শুনলেন। আপনারা কমেন্টসে জানাবেন যে এই ধরনের ডিটেকটিভ গল্প আপনাদের কেমন লাগে বা ভালো লাগে কিনা। তাহলে আরও কিছু গল্প এরকম পড়ার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রাখবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প শুনুন। সকলে ভালো থাকবেন,
সুস্বাস্থ্য বজায় থাকুক আপনাদের, এই কামনা করি। ধন্যবাদ।